আরামবাগ 9 কিলোমিটার, বর্ধমান 52 কিলোমিটার। তো ফাইনালি কর্ণগর থেকে 110 কিলোমিটার বাইক চালিয়ে আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। এখানে একটা লরি উল্টে গেছে। জয়পুর ফরেস্টে আছি আমরা আজকে 13ই সেপ্টেম্বর। ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, চারিদিকে ঘন সবুজ। বাবা আসতে, চারিদিকে ঘন সবুজ, মাঝখান দিয়ে জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে রাস্তা। তো তোমরা দেখতে পাচ্ছ এটাই বনলতা রিসর্ট কাম রেস্টুরেন্ট। হে গুড মর্নিং ফ্রম কর্ণগর। তো আজকে 13ই সেপ্টেম্বর, শনিবার। পুজো আসতে আর 10-12 দিন বাকি। তো সবাই যখন শপিং করার প্ল্যান করছে উইকেন্ডে, তো আমি আমার উইকেন্ডে ছোট্ট একটা ট্রিপ প্ল্যান করে ফেললাম। কারণ মনটা আর ঘরে টিকছে না, সত্যি কথা বলতে মনটা আর ঘরে টিকছে না, খুব জঙ্গল করছে। সো আজকে আমার গন্তব্য হচ্ছে কর্ণগর থেকে জয়পুর ফরেস্ট। আমি কর্ণগর থেকে জয়পুর ফরেস্ট পুরো রোড ডিটেলস এই ভিডিওতে দেব। কত কিলোমিটার, এখান থেকে 113 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3 ঘন্টা। তো কতক্ষণে আমরা পৌঁছাই, রাস্তার কন্ডিশন, সো টোটালটাই থাকবে এই ভিডিওতে। তো তোমরা শেষ পর্যন্ত থেকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। তো কর্ণগর থেকে আমরা সোজা দিল্লি রোড আসলাম। দিল্লি রোড ক্রস করে আমরা দুর্গাপুর হাইওয়ে ক্রস করে আমরা যে রাস্তাটা নিলাম সেটা হচ্ছে গোবরা বেলেডাঙ্গা যে রাস্তাটা, সেটা সামনে রেল গেট খোলা আছে। চলো ক্রস করে নি গোবরা স্টেশন। তো আমরা এখন ক্রস করছি গোবরা স্টেশন। এখান থেকে বেলেডাঙ্গা হয়ে আমরা যে রাস্তাটা ঢুকবো আহিলাবাই হলকা রোড ধরবো, রাস্তাটা মেন রোড। তো আমরা এখন উঠলাম আহিলাবাই হলকা রোডে। এখান থেকে সোজা যাব আমরা চাপাডাঙ্গা, দেন আরামবাগ, তারপর আমরা ঢুকবো জয়পুর ফরেস্ট। এই রাস্তাটাই যাচ্ছে সিধে। তো চলো পুরো জার্নিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা আমার ফার্স্ট টাইম জয়পুর ফরেস্ট। আমি একাই যাচ্ছি, আমার সাথে আমার মিসেস আছে, আর কোনো বাইক নেই আমার সাথে। তো খানাকুল সোজা 54 কিলোমিটার, আরামবাগ 58 কিলোমিটার, ধনিয়াখালী 62 কিলোমিটার, চাপাডাঙ্গা 36 কিলোমিটার। তো চলো, বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা মোটামুটি 10 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। আমাদের এখনও পৌঁছাতে লাগবে 2 ঘন্টা 40 মিনিট, 105 কিলোমিটার বাকি আছে। সো চলো, বাকি কথা রাস্তায় হচ্ছে যেতে যেতে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা 28 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস চাপাডাঙ্গা। তো ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম, তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার ডান দিক আর বাঁ দিকটা দেখে। সো আমাদের 30 কিলোমিটার আসতে 1 ঘন্টা সময় লেগে গেল। তার কারণ হচ্ছে এই রাস্তাটা খুব ভালো, এই রাস্তাটা খুবই ভালো, বাট যারা জোরে গাড়ি চালাও তাদের জন্য বলে রাখছি কি এই রাস্তায় কিন্তু অনেক স্পিড ব্রেকার, অনেক বাম্পার। সো রাত্রেবেলা যারা জোরে গাড়ি চালাও অন্তত এই রাস্তাটা একটু স্পিডটা মেনটেন করো,
কারণ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হার্ডলি 2 কিলোমিটার পরপর কিন্তু এই রাস্তায় বাম্পার। সো একটু সাবধানে গাড়ি চালাতে হবে এই রাস্তায়। তো এত স্পিড ব্রেকার হওয়ার জন্য আমি স্পিডটা মেনটেন করছি 50-60, দ্যাটস ওয়াই আমার 30 কিলোমিটার আসতে 1 ঘন্টা সময় লেগে গেল। তো বাড়ি থেকে এখনো পর্যন্ত 48 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। সময় লেগেছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগার কারণ এই রাস্তায় প্রচণ্ড চাপাডাঙ্গা পর্যন্ত আসতে প্রচণ্ড স্লো গাড়ি চালাতে হয়েছে, বিকজ রাস্তায় অনেক স্পিড ব্রেকার। আর চাপাডাঙ্গা ঢোকার ঠিক 5 কিলোমিটার আগে থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ। জাস্ট চাপাডাঙ্গা ক্রস করলাম, এখন আমরা উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 116A-তে, তো টুয়ার্ডস আরামবাগ। তো যাই দেখি আরামবাগের দিকে রাস্তা কীরকম থাকে, সব আপডেট তোমাদের দেব। তো চলো, আমাদের সামনেই যে নদীটা বাঁদিকে দেখতে পাচ্ছেন আপনারা, এই নদীটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। নদীতে বেশি জল নেই, চর পড়ে আছে বেশিরভাগ। আরামবাগ 9 কিলোমিটার, বর্ধমান 52 কিলোমিটার। তো রাস্তার কন্ডিশন চাপাডাঙ্গার পর থেকে খুবই ভালো। NH 116A এই রাস্তাটা, সিগন্যাল ওকে। তো আমরা জাস্ট আরামবাগ গৌরহাটি মোড় ক্রস করলাম। বাড়ি থেকে 67 কিলোমিটার রাইড করে এসে আরামবাগ পৌঁছালাম। সময় লাগলো প্রায় 2 ঘন্টা, কারণ অত্যাধিক জ্যাম, অত্যাধিক স্পিড ব্রেকার, আর রাস্তার অবস্থা কিছুটা ভালো কিছুটা খারাপ। যখনই মনে হচ্ছে রাস্তা ভালো, তারপরেই রাস্তা নিজের আসল চেহারা দেখিয়ে দিচ্ছে। যেখানে খারাপ সেখানে খুবই খারাপ অবস্থা, যেখানে ভালো সেখানে ভালো। তো যাই হোক, এখন আমাদের 48 কিলোমিটার পথ বাকি। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 17 মিনিট লাগবে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো চলো, কত সুন্দর লাগছে না সামনে আকাশটা দেখো, চারিপাশে পরিবেশটা দেখো। শহরের মানুষরা এর টানেই কিন্তু আসে বারবার ছুটে এইসব জায়গায়। দেখো আমার বাদিকে কি গাছ, এটা আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো ফাইনালি কোন্নগর থেকে 110 কিলোমিটার বাইক চালিয়ে আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। সো মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগলো। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, খুব বাজে রাস্তার কন্ডিশন। তো আমাদের বাদিকেই বনলতা হোটেল। তো আমরা এখন কিছু খেয়ে নেব, ব্রেকফাস্ট করে নেব, দেন আমরা বনলতা ফরেস্টের ভেতরে যাব। বিভিন্ন লোকেশন আছে, সেই লোকেশনে আমরা যাব। সো আগে একটু ব্রেকফাস্ট করে নিই,
কিছু খেয়ে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করছি। 115 কিলোমিটার রাইড করার পর আমি এসে পৌঁছালাম জাস্ট জয়পুর ফরেস্ট। এখন ঢুকছি বনলতা রিসর্টে। সো সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, আমার সাথে পিয়ালি এসছে আমার ওয়াইফ। সো ও কিছু খেয়ে বেরোয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাবলাম প্রথমে খেয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ফরেস্টের ভেতরে যাব। আমাদের পুরো ফরেস্টটা কভার করার ইচ্ছা আছে, প্লাস যে চাতাল আছে বা রানওয়ে যেটা আছে সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটাই বনলতা রিসর্ট কাম রেস্টুরেন্ট। সো তোমরা চাইলে এখানে থাকতে পারো, খুব নামকরা একটা রিসর্ট। তো এই যে পেলি দাঁড়িয়ে আছে, আমরা ড্রেসটা চেঞ্জ করিনি বিকজ আমরা এখনও ফরেস্টের ভেতর যাইনি, আমাদের ফরেস্টের ভেতর যাওয়া বাকি আছে। জাস্ট আমরা কিছু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তো চলো ব্রেকফাস্টটা অর্ডার দিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো বনলতা রিসর্টের ভেতরে যে রেস্টুরেন্টটা আছে এটাই, তোমরা ঢুকেই বাদিকে পেয়ে যাবে রেস্টুরেন্টটা। আর এখানে রিসেপশান আছে। একটা জিনিস কি এখানে দেখতে পাচ্ছি, যারা ফুড সার্ভ করছে তারা সবাই লেডিস। আমাদের শহরাঞ্চলে যেরকম সবাই জেন্টসরা কাজ করে, এখানে সব লেডিস। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি লুচি আর ছোলার ডাল। তো লুচি আর ছোলার ডাল এক প্লেট হচ্ছে 70 টাকা। তো আমরা 2 প্লেট অর্ডার দিয়েছি, মানে 140 টাকা। টেস্ট করে দেখো কেমন। কেমন টেস্ট? ঠিক আছে মোটামুটি, নুন কম। ঠিক আছে চলো খেয়ে নিই। ঠিক আছে, খেয়ে নেওয়ার পর আবার বেরোতে হবে। তো বাকি কথা রাস্তায় বেরিয়ে হচ্ছে। টাটা। তো ফাইনালি আমরা ঢুকছি জয়পুর ফরেস্টে। তো এতদিন লোকের মুখে শুনে এসেছি, ইউটিউবে দেখে এসেছি, কিন্তু এখন ফার্স্ট টাইম নিজের চোখে দেখছি। এবং তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি। তো লাইফে ফার্স্ট টাইম জঙ্গল দেখছি, মানে বাড়ির এতটা কাছে এরকম একটা জঙ্গল শুনেছিলাম, কিন্তু ভাবিনি কি এরকম হবে। তো যারা নিজের চোখে এখনও দেখোনি তাদেরকে বলবো একবার আসো, একবার এসে দেখো, ঠিক আছে, মন ভরে যাবে। প্রপার জঙ্গল, শাল গাছ, পুরোটাই শাল গাছ। সো কীভাবে আসবে তোমাদের একটু বলে দিই। যারা ট্রেনে আসতে চাও, সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা একটা ট্রেন আসে, যেটা তোমার বিষ্ণুপুরে গিয়ে দাঁড়ায়। বিষ্ণুপুর থেকে বাস ধরে আপনাদের জয়পুর ফরেস্টে আসতে হবে। আর যারা বাসে আসতে চান, যে বাসগুলো কলকাতা থেকে বাঁকুড়া আসছে, সে বাসগুলো এর ওপর দিয়েই যাচ্ছে। তো আপনারা বাসে করেও কলকাতা থেকে জয়পুর ফরেস্টে আসতে পারেন। আর যারা 2 চাকা 4 চাকা নিয়ে আসবেন তাদেরকে বলবো সে ডানকুনি থেকে আরামবাগ থেকে জয়পুর ফরেস্ট। রাস্তার কন্ডিশন ভালো না, কিছু কিছু জায়গায় খুব ভালো, কিছু কিছু জায়গায় এতটাই খারাপ কি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো যারা 4 চাকা বা 2 চাকা নিয়ে আসবে তাদেরকে বলবো স্পিডটা লিমিটে রাখতে, কোনো তাড়াহুড়ো না। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। তো এটা কি আমি ঠিক জানি না, আমি ইউটিউবে দেখেছিলাম এখানে একজনের ভিডিও, জলটা ঝর্ণার মতো পড়ছিল,
কিন্তু আজকে জল অনেক কম আছে। জানি না, মেবি হয়তো বেশি বৃষ্টি হলে এখান থেকে জল পড়ে, দেখতে খুব সুন্দর লাগে, বাট আমাদের ব্যাড লাক কি দেখতে পেলাম না। দু সাইড দিয়ে জল পড়ছে অল্প অল্প, কিন্তু এটা যখন পুরো জল পড়ে সব জায়গা থেকে, তো এটা দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে এক পুলিশ স্যার বসেছিলেন, তাকে জিজ্ঞেস করলাম, তো এই যে ঝর্ণার মতো জায়গাটা দেখালাম, এটা মাথায় রাখবে, এটা থেকে বাঁদিকে ঘুরে যেতে হবে। বাঁদিকে ঘুরে গিয়ে সোজা গিয়ে বললো বাঁদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ ধরে লোককে জিজ্ঞেস করে করে যেতে হবে। তো চলো, রাস্তা কিন্তু ফাঁকা, বেশ ফাঁকা, সেফ লাগছে না খুব একটা। কাকা বলছি, রানওয়েটা কোন দিকে? চাতাল, চাতাল, চাতাল। হ্যাঁ, ওই কেনাল পাড়টা ধরে চলে যাও। কোন দিকে? সোজা চলে যাবো ওটা দিয়ে, তাই তো? ওইধারে আমি জিজ্ঞাসা করবো। ঠিক আছে। বৃষ্টি পড়ছে, এখানে দাঁড়াবার কোনো জায়গা নেই, আর এই রাস্তায় কেউ নেই, পুরো রাস্তাটা ফাঁকা। তো আমি একটা মেয়েকে নিয়ে ঠিক ভরসা পেলাম না যাওয়ার জন্য, পুরোটাই জঙ্গল। তো সামনে দুজন চলে গেল, আর পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা। তো আমি ঠিক সাহস পাচ্ছি না, বলতে পারো ভয় পাচ্ছি, কারণ অচেনা জায়গা, কিছু হলে কাউকে ডাকলে এখানে দূর দূর পর্যন্ত কেউ নেই। সো যদি আমার সাথে আরও দুজন বন্ধু আসতো বাইক নিয়ে, তাদের সাথে যাওয়াটা ঠিক ছিল, বাট একা যাওয়াটা আমি ঠিক সাহস পেলাম না। দ্যাটস ওয়াই আমি ব্যাক করে গেলাম। অনেকটা গেছিলাম, রেল লাইন ক্রসও করেছিলাম, আর রাস্তাটাও খুব কাদা জল ছিল, মেবি এখানে খুব বৃষ্টি হয়েছে। তো আমি আর সাহস পেলাম না, দ্যাটস ওয়াই আমি ব্যাক করলাম। এবার জানি না আদৌ ভয়ের কোনো বিষয় আছে কি না, বাট আমি মন থেকে কেন জানি সাহসটা পেলাম না। এত দূর বাইক চালিয়ে চলে এসেছি, বাইক চালানোর ভয় পাচ্ছি না, কিন্তু একটা মেয়েকে নিয়ে এসেছি, বে এলাকা, জঙ্গল, চারিপাশে একটা লোক নেই, সেক্ষেত্রে আমি রিস্ক নিতে পারলাম না। তো নেক্সট টাইম হবে, নেক্সট টাইম যদি কোনো গ্রুপ নিয়ে আসি, তো নেক্সট টাইম অবশ্যই যাব, দেখব। কিন্তু একটা মেয়েকে নিয়ে ফাঁকা রাস্তায় রিস্ক নিতে পারলাম না, রিস্কটা নিতে পারলাম না। আর আমি বলবো রিস্ক নেওয়ার দরকারও নেই, কারণ আমি চারিপাশে কাউকে দেখছি না, আর দেখলেও তাদের দিকে খুব একটা ভালো লাগছে না, মানে একা একা যেতে সাহসটা পেলাম না। সো যাই হোক, নেক্সট টাইম যদি হয়, নেক্সট টাইম যদি আসি, অবশ্যই আসবো, তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। সরি, কিছু মনে করো না। আমি যদি একা থাকতাম আমি চলে যেতাম, কিন্তু আমার পেছনে যে বসে আছে সে আমার ওপর ভরসা করে বসে আছে। তো আমার মন কোনো এক জায়গায় বললো কি না, যাওয়াটা ঠিক হচ্ছে না। জানি না ঠিক করলাম না ভুল করলাম, বাট কেন জানি আশেপাশে কাউকে না দেখতে পেয়ে আমার মন বললো কি না, জঙ্গলের বেশি ভেতরে ঢোকা হয়ে যাচ্ছে। সো তাই বেরিয়ে এলাম। তো চলো, তোমাদের অন্য কিছু দেখাবার চেষ্টা করছি। তো চাতাল পর্যন্ত যাওয়া গেল না, যাওয়া গেলে হয়তো যাওয়া যেত, বাট আমি যেতে পারলাম না, সাহস পেলাম না, একটু ভয় পেলাম, কারণ আমি একা এসেছি আমার বউকে নিয়ে। তো
আমার সাথে যদি আরও দুটো বাইকার্স আসতো, একটা গ্রুপ আসতো, তো যাওয়ার সাহসটা পেতাম, বাট এই মুহূর্তে পেলাম না আমি, কারণ আমি 1-1.5 কিলোমিটার ভেতরে ঢুকে গেছিলাম, মোটামুটি রেল লাইনটাও ক্রস করে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম কি আমার আগে পিছে কেউ নেই আশেপাশে, আমি একা। তো সেই জন্য হয়তো সাহস পেলাম না, তো তাই কনফিডেন্স না পেলে সেই কাজ আমি করি না, তো আমি ওখান থেকে ব্যাক করলাম। তো আমাদের হাতে অনেক সময় আছে, কি করব, তো আমরা এখন যাচ্ছি এখান থেকে 10 কিলোমিটার দূরে বিষ্ণুপুর রাসমঞ্চ মন্দিরটি দেখতে। তো চলো ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে এই রাস্তাটা দেখো, ঢেউ খেলতে খেলতে গেছে রাস্তা, ঢেউ খেলতে খেলতে গেছে, দুদিকে গ্রিনারি, গভীর জঙ্গল, মানে গভীরতার কোনো শেষ নেই, রাইট। সো এদিকে কিছুটা ফাঁকা জমি আছে। তো চলো রাসমঞ্চে গিয়ে বাকি কথা হচ্ছে, তোমাদেরকে শেয়ার করছি কীরকম কি দেখলাম ওখানে। তো চলো। তো আমরা এখন জয়পুর ফরেস্ট থেকে সোজা এলাম বিষ্ণুপুর রাসমঞ্চ। তো এখানে একটা অদ্ভুত ধরনের ব্যাপার দেখলাম কি, এখানে কোনো রকম ক্যামেরা ইউজ করা যাবে না, গোপ্রো বা ডিএসএলআর, মোবাইলের ক্যামেরা ইউজ করা যেতে পারে। তো এটা কি ব্যাপার, মানে এটা ঠিক বুঝলাম না। আর এখানে 25 টাকা করে পার হেড টিকিট নিল। এই 25 টাকার টিকিটটা কাটার পর সিকিউরিটি গার্ডকে দেখাতে হবে, দেন এই টিকিটটা ফেলবেন না কেউ, এই টিকিটটা দিয়ে নাকি আরও মন্দির আছে আশেপাশে, সেগুলো ভিজিট করা যাবে। বিষ্ণুপুরে এলে রাসমঞ্চের পাশে আপনারা এই ধরনের পোড়ামাটির জিনিসপত্র পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি এখানে আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের আছে, সব পোড়ামাটির। তো রাসমঞ্চের পর আমরা রাস্তায় যেতে যেতে লালজি মন্দিরটা পেয়ে গেছি। তো এটা লালজি মন্দির, সবই পুরনো আমলের, দেখে যা মনে হচ্ছে সবই পুরনো কাটিংয়ের মন্দির, নিউ কাটিংয়ের মন্দির এখানে নেই। তো লালজি মন্দিরে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না, শুধু এই বাগানে ঢুকতে গেলে 5 টাকা টিকিট লাগে। যদি আপনারা কেউ মনে করেন কি বাগানে ঢুকবেন, সেক্ষেত্রে 5 টাকা টিকিট লাগবে। তো চলুন ভেতরে দেখাচ্ছি কি আছে। এখানে একটা লরি উল্টে গেছে। জয়পুর ফরেস্টে আছি আমরা আজকে, 13ই সেপ্টেম্বর। শুধু সামনে রাস্তাটা দেখো, যেন মনে হচ্ছে সোজা গিয়ে ওপর দিকে উঠে গিয়ে জঙ্গলের সাথে মিশে গেছে। শুধু দেখো সামনে রাস্তাটা, সত্যি বলছি আমি যা ফিল করছি না, আমি এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই রাস্তায় বাইক চালিয়ে আমি যা ফিল করছি, যারা চালিয়েছে তারা শুধু আমার সাথে রিলেট করতে পারবে। শুধু দেখো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, চারিদিকে ঘন সবুজ, এ বাবা আসতে, চারিদিকে ঘন সবুজ, মাঝখান দিয়ে জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে রাস্তা। বাট হ্যাঁ, এই রাস্তায় একটু আস্তে গাড়ি চালাতে হবে, বিকজ রাস্তার দুধারেই জঙ্গল, যখন তখন ছাগল, গরু, ষাঁড় একটু আগেই দেখলেন যে বেরিয়ে এলো। এখানে হরিণ আর হাতিও রাস্তায় চলে আসে। সো এই রাস্তায় একটু আস্তে চালাতে হবে গাড়ি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বনলতা ফরেস্টে রুম বুক করতে। তো আমরা একটা রুম নিয়ে প্রথমে একটু রেস্ট নেব, দেন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে রাতটা আমরা এখানেই থাকবো, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি এখন দুপুর 3টে বাজে, আমরা বনলতা রিসর্টে একটা রুম বুক করলাম, যেটা 2000 টাকা নিল পার ডে। তো চলো রুমটা তোমাদের দেখাই, তার আগে একটু সিঁড়িটা দেখাই তোমাদের। একটা অদ্ভুত ধরনের সিঁড়ি দেখো। তো
এরকম ধরনের সিঁড়ি। পুরোটাই কাঠের। এটা আমাদের রুম। যে প্রাইসটা নিল সেই প্রাইসের তুলনায় অতটা রুমটা আমি বলবো না, এটা 2000 টাকা একটু বেশিই নিল এই রুমটা। তো যে বেডটা দিয়েছে এই বেডে মোটামুটি 3 জন শোয়া যাবে। টিভি আছে, এসি আছে, আয়না আছে, একটা টেবিল আছে, আর এদিকে একটা মিনি ফ্রিজ আছে। এদিকে ফোন, ছোট্ট আলনা, একটা চেয়ার, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার, বড় সাইজের আছে, ডিজার লাগানো আছে। তো বাথরুম, বাট রুমটা একটু বেশি মনে হলো, ভাড়াটা নিয়ে নিয়েছে, বাট কিছু করার নেই।